সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের জারণ বিজারণ সম্পর্কে আলোচনা চলতেছে। তো জারণ বিজারণ এবং রিডক্স বিক্রিয়া, জারক পদার্থ ও বিজারক পদার্থ কাকে বলে আমরা ছোট্ট যদি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝতে চাই। ধরি একটা যৌগ বা একটা বস্তু এ, এই বস্তুটা n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে n পজিটিভ হইল এবং ত্যাগ করলো n সংখ্যক ইলেকট্রন। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে তত সংখ্যক পজিটিভ হবে। তাহলে এখানে এর জারণ সংখ্যা ছিল 0, এই জারণ সংখ্যা বৃদ্ধি পাইল। তাহলে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় এবং ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে এটা হবে জারণ বিক্রিয়া। তাহলে এটাকে লিখবো আমরা জারণের অর্ধ সমীকরণ। জারণের অর্ধ সমীকরণ। এখন যে ইলেকট্রনটা এ ছেড়ে দিল, ওই ইলেকট্রনটা একটা নেওয়ার একটা বস্তু লাগবে। মনে করি সেই বস্তুটা বি বস্তুটা ওই n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো। যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে তত তার ঋণাত্মক হবে। তাহলে এই বস্তুটা হলো বি ঋণাত্মক। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেটা হবে বিজারণ। তাহলে বিজারণের অর্ধ সমীকরণ। বিজারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নাম্বার 2। এখন এ এর n সংখ্যক পজিটিভ এবং বি এর n সংখ্যক নেগেটিভ সমান হতে হবে। তাহলে তারা বিক্রিয়া করে এ বি n প্লাস n মাইনাস মিলে হয়ে গেল এবি। এবি যৌগটা উৎপন্ন হইল। তাহলে এই যে যৌগটা উৎপন্ন হইল এর মধ্যে জারণও আছে এবং বিজারণও আছে। তাহলে এটাকে বলবো আমরা জারণ বিজারণ। এবং জারণ হইল অক্সিডেশন, বিজারণ হইল রিডাকশন। তাহলে এটাকে আমরা বলতে পারবো রিডক্স বিক্রিয়া। রিডক্স বিক্রিয়া। এখন আমরা এদিকে চলে আসি। এর ইলেকট্রনটা গ্রহণ করে সে বিজারিত হইল এবং এটাকে সাহায্য করলো এ। তাহলে এ হলো বিজারক পদার্থ। আবার ওর ইলেকট্রনটাকে ত্যাগ করতে এ সাহায্য করলো, তাহলে এ হলো জারক পদার্থ। বিজারক পদার্থ সমূহ নিজে জারিত হয় আর জারক পদার্থ সমূহ নিজে বিজারিত হয়। এই গেল জারণ বিজারণ। তাহলে আমরা এখানে লিখবো এই ইলেকট্রনটা উৎপন্ন করছিল, এটা গ্রহণ করেছে, এটা উৎপন্ন হয়েছিল, এটা চলে গেছে। ঠিক তেমনি এই নেগেটিভ এখানে হয়েছিল, এটাও চলে গেছে। তাহলে আমরা দেখতেছি এ প্লাস বি মিলে হইল এ বি। এখন এটা হলো রিডক্স বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রন না ছাড়লে কেউ নিতে পারবে না, আর ইলেকট্রন কেউ নিলে অপরজন ছাড়তে হবে। তাহলে আমরা বলতে পারবো জারণ ছাড়া কখনো বিজারণ হয় না, আবার বিজারণ ছাড়া কখনো জারণ হয় না। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে দেখি। এটা তো সিম্বলিক একটা উদাহরণ। ধরি সোডিয়াম আকরিক অবস্থায়, অর্থাৎ এই অবস্থায় সোডিয়ামের ইলেকট্রন এবং প্রোটন সমান। এর ইলেকট্রন হলো 11টা, প্রোটন হলো 11টা, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 11। এখন এ একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এই সোডিয়াম হয়ে যাবে ধনাত্মক, কারণ ইলেকট্রন তার কমে গেল, প্রোটন বেড়ে গেল। তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করলো। তাহলে এটা হলো জারণের অর্ধ সমীকরণ।
সমীকরণ নাম্বার 1। এবার ক্লোরিন, এর সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে এই ক্লোরিন আণবিক ক্লোরিন পারমাণবিক ক্লোরিনে রূপান্তর হবে। তাই একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুটা ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রস্তুত। তাহলে দুটি ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করে দুটো ক্লোরাইড আয়ন হয়ে গেল। তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নম্বর 2। এখন দুটা ইলেকট্রন সে গ্রহণ করলো, একে দুটা ছাড়তে হবে। তাহলে আমরা ব্যালেন্স করি, এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করলে, একে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সমতা হয়ে যাবে। এখন দুটো সোডিয়াম আয়ন এবং দুটো ক্লোরাইড আয়ন মিলে হয়ে গেল 2 অণু সোডিয়াম ক্লোরাইড। এটা হলো রিডক্স বিক্রিয়া, এই রিডক্স অবস্থা, অর্থাৎ এখানে জারণ এবং বিজারণ। এখন যেহেতু জারণ হইল এই বিজারের জন্য সাহায্য করতেছে, তাহলে এ হলো বিজারক পদার্থ। আর এ যেহেতু গ্রহণ করলো, গ্রহণ করে সে নিজে বিজারিত হয়েছে ওর ইলেকট্রনটা, তাহলে এ হলো জারক পদার্থ। এখন এটা উৎপন্ন হয়েছিল, এটা চলে গেছে, এটা উৎপন্ন হয়েছিল, এটাও চলে গেছে, ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, এটাও চলে গেছে। তাহলে দুটো সোডিয়াম আয়ন 1 অণু ক্লোরিন গ্যাস মিলে হলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড। এই হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে যদি সোডিয়াম জারিত না হতো, ক্লোরিন বিজারিত হইতো না, অর্থাৎ এ জারিত হয়েছে বলে বিজারিত হয়েছে। তাহলে জারণ এবং বিজারণ এটা একটা যুগপৎ বিক্রিয়া। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। প্রত্যেকটি উদাহরণ ইলেকট্রন আদান প্রদানের যে ঘটনাগুলো, সেগুলো আমরা জারণ বিজারণের ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। এবং এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো এত গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াটা দিয়ে অনেকগুলো বিক্রিয়া আমরা সমাধান করতে পারি। এখন আমরা একটা বড় ধরনের একটা বিক্রিয়া আসি। বিক্রিয়াটা যে আমরা পরীক্ষাগারে দেখা গেছে, পরীক্ষাটা এরকম, এই বাদামি বর্ণের একটা অম্লীয় দ্রবণ নেওয়া হলো। সেই দ্রবণটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এখানে অম্লীয় অর্থাৎ কয়েক ফোঁটা সালফুরিক অ্যাসিড। এখন এর মধ্যে যদি ফোঁটায় ফোঁটায় এই ফেরাস সালফেট দ্রবণ যোগ করা যায়, তাহলে এর আস্তে আস্তে বেগুনি বর্ণ বিবর্ণ হয়ে যাবে। এবং এই পরীক্ষার সাহায্যে আয়রনের এস্টিমেশন করা হয়, অর্থাৎ কতটা আয়রন এর মধ্যে দ্রবীভূত হইল বা ইকে রূপান্তরিত হইল, সে পরিমাণ থেকে আয়রনের পরিমাণগুলো নির্ধারণ করা যাবে। তো যাই হোক, তাহলে এই বিক্রিয়াটাতে আমরা দেখতেছি আরেকটা ঘটনা দেখা যাবে। বিক্রিয়াটার প্রথমে এর বাদামি বর্ণ আস্তে আস্তে বিবর্ণ হবে, কিছুক্ষণ অপেক্ষা করলে এর বাদামি বর্ণ খুব তাড়াতাড়ি চলে যাবে। এটার কারণ হইল, যতক্ষণ পর্যন্ত ম্যাঙ্গানাস সালফেট না উৎপন্ন হবে ততক্ষণ পর্যন্ত এর বিবর্ণ হওয়ার গতিটা কম থাকবে। যখন ম্যাঙ্গানাস সালফেট অর্থাৎ ম্যাঙ্গানাস আয়ন +2 উৎপন্ন হবে, তখন এর বাদামি বর্ণ তাড়াতাড়ি চলে যাবে। এখন ওই ম্যাঙ্গানাস সালফেটকে সেখানে বলা হবে যে অটোপ্রভাবক। প্রভাবক তোমরা শিখেছ। যাই হোক, এখন বিক্রিয়াটা আমরা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা সমাপ্ত করি। এটা কি করে সম্ভব হইল? এই বেগুনি বর্ণ কেমন করে চলে গেল দেখি। সর্বপ্রথমে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বাদামি বর্ণ, এই জলীয় দ্রবণে তার আয়নে বিভক্ত হয়ে যাবে। এই যে আয়নে বিভক্ত হয়ে গেল, এটা হলো পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট
পারম্যাঙ্গানেট আয়ন। এখন এখানে ম্যাঙ্গানাসের জারণ অবস্থা, এটা যেহেতু 4টা অক্সিজেন 8 মাইনাস, মানে একটা অক্সিজেন 2 মাইনাস, তাহলে এটা +1। সর্বদাই এস ব্লক মৌলগুলোর জারণ সংখ্যা +2, +2 এবং +1, অতএব এটা +7। তাহলে এখানেও +7, অর্থাৎ ম্যাঙ্গানাসের জারণ অবস্থা +7 অবস্থায় আছে ম্যাঙ্গানাসের। যেহেতু ম্যাঙ্গানাসের পারমাণবিক সংখ্যা হলো 25, অর্থাৎ ম্যাঙ্গানাস এইরকম তার পারমাণবিক গঠনটা, এইরকম বহিস্থ গঠনটা, এটা তার, সে 7টা ইলেকট্রন ত্যাগ করে, এই 7টা ইলেকট্রন ত্যাগ করে সে এইরকম হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে, অর্থাৎ ওই জন্য তার জারণ সংখ্যা হয়ে গেছে +7। এখন এই ম্যাঙ্গানাস আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন, এ ইলেকট্রন গ্রহণ করবে 5টা, কারণ এখানে ছিল 2, এখানে ছিল 5। তাহলে এ যদি 2টা ইলেকট্রন ফেরত পায় 5টা, তাহলে এর জারণ সংখ্যা হয়ে যাচ্ছে এই +2, অর্থাৎ এখানে +7 ছিল। সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সে 5টি ইলেকট্রন গ্রহণ করবে। এবং তৎসঙ্গে আরেকটা ঘটনা, এখানে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনকে পানি দিয়ে সমতা করতে হবে। 4টা অক্সিজেন, তাহলে 4টা হাইড্রোজেন অবশ্যই আমাদের বাহির থেকে নিতে হবে, 8টা হাইড্রোজেন। ওই জন্য অম্লীয় করতে হয়, এই 8টা হাইড্রোজেন অম্ল থেকে সরবরাহ করা হবে। তাহলে ইলেকট্রন যেহেতু গ্রহণ করলো, তাহলে এটাকে বলবো আমরা বিজারণের অর্ধ সমীকরণ। সমীকরণ নম্বর 1। এবার এর ইলেকট্রন দেওয়ার বস্তু লাগবে, যেহেতু ইলেকট্রন সে গ্রহণ করলো। অপরদিকে ফেরাস সালফেট ছিল, এর জলীয় দ্রবণে ফেরাস আয়ন এবং সালফেট আয়নে বিভক্ত হয়ে যায়, জলীয় দ্রবণে চলে গেল। তাহলে এই ফেরাস, এর পারমাণবিক সংখ্যা, এর বাইরের গঠনটা হলো এইরকম, বাইরের গঠন এইরকম তার, যখন নিরপেক্ষ ছিল। যখন 2টা ইলেকট্রন ছাড়িয়ে দিবে, তখন আয়রন 2+, আবার যখন একটা ইলেকট্রন এখান থেকে ছাড়িয়ে দিবে, তখন হয়ে যাবে আয়রন ইক। এটা আস আছে। এখন এ করবে কি, আবার সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে যেহেতু এ ইক হওয়ার তার একটা সম্ভাবনা আছে। তাহলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো এবং জারণ সংখ্যা বৃদ্ধি পাইল, তাহলে এটা হলো জারণের অর্ধ সমীকরণ এবং সমীকরণ নম্বর 2। তাহলে এখানে আমরা দেখতেছি পারম্যাঙ্গানেট ইলেকট্রন নিবে 5টা, কিন্তু ইলেকট্রন ছাড়তেছে 1টা। তাহলে সমতা করতে হবে। সমতা না করলে, কারণ এ একটা ছাড়বে, ও 5টা নিবে, একটা বেসামাল অবস্থা, রাসায়নিক বিক্রিয়াটা সমাপ্ত হবে না। তাহলে এর পরিমাণটা বাড়াতে হবে। এই সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 1 নম্বরকে 2 দ্বারা গুণ করি, তাহলে 5 দুগুণে 10, আর একে যদি 5 দ্বারা গুণ করি, একে 5 দিয়ে গুণ করলে 5, একে 10, অর্থাৎ একে 2 দ্বারা গুণ করব, একে 10টা, এখানে 10 দ্বারা গুণ করব, অর্থাৎ 10টা নিব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10, তাহলে এখানেও 10 নিতে হবে। তাহলে এখানেও 10 হচ্ছে, তাহলে এখানেও হচ্ছে 10, পরে আসতেছি বলে আমরা। তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 10টা, 2, তাহলে এটা 2 অণু, এটাও 2 হয়ে যাচ্ছে, 2 হলে এখানেও 2 হচ্ছে, এখানেও 2, এখানেও 2, আমরা পরে ব্যালেন্স আসতেছি। আমি ইলেকট্রন এখানে 10 করলাম, এখানে 10টা সে ছেড়ে দিল, তাহলে এখানে 5 করলে হবে না, কারণ এই 5টাও ছাড়ে 5টা নেয়, তাহলে একটু বেসামাল হয়ে যায় ঘটনাটা। আমরা ব্যালেন্সে দেখব ঘটনাটা, আমরা পুরাপুরি ব্যালেন্স আনতে পারবো না। যাই হোক, এই 10টা ছাড়লো, এই 10টা নিল, তাহলে আমরা এই 10টা ছেড়ে নিয়ে এলো, ছেড়ো। তাহলে এ হলো জারক পদার্থ, এ হলো বিজারক পদার্থ। এখন আমরা যদি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে প্লাস, এখানে
এটা 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাচ্ছে 16 প্লাস 10 ফেরাস সালফেট। এখন এদিকে হচ্ছে দুটো ম্যাঙ্গানাস, এখানে 2 দ্বারা গুণ করলে 8 প্লাস এখানে হচ্ছে 10টা ইক-আয়ন। এখন যদি আমরা দর্শক আয়ন দ্বারা অর্থাৎ বিপরীত আয়ন দ্বারা এটাকে আমরা প্রশমিত করি, তাহলে স্বভাবতই এখানে 1কে প্রশমিত করতে গেলে আমাদের পটাশিয়াম লাগবে। এখন এখানে সামনে 2 দিলাম, আর এখানে যেহেতু আমরা হাইড্রোজেন আয়ন আমরা বলেছি এটা অম্লীয়, তাহলে আমরা সালফিউরিক অ্যাসিড দিই। পরে আসতেছি কি অবস্থা হবে। প্লাস এখানে 10টা ফেরাস সালফেট। এখন এই ফেরিক সালফেট ফেরিক আয়ন এ কিন্তু আগে ছিল 2, যখন একটা সালফেট ছিল, এখন এই ফেরিক হয়ে গেল। সুতরাং আয়ন বিনিময় করব 5, 10 হয়ে গেল। প্লাস যেহেতু এখানে পটাশিয়াম আছে, এও ক্ষারীয়, তাহলে হয়ে যাবে পটাশিয়াম সালফেট। আবার অনুরূপভাবে ম্যাঙ্গানাস যেহেতু ধাতব পদার্থ, সেও হয়ে যাবে ম্যাঙ্গানাস সালফেট, যেহেতু ম্যাঙ্গানাস আছে এখানে ম্যাঙ্গানাস সালফেট। তাহলে এখানেও 2, আর এদিকে হয়ে যাচ্ছে 8 অণু পানি। তাহলে আমরা সালফেট দেখতেছি এখানে 3 × 5 = 15, অর্থাৎ হাইড্রোজেন দেখতেছি আমরা এখানে 16টা, হাইড্রোজেন 16টা। তাহলে আমরা দেখতেছি এখানে যদি 8 নিই আমরা, তাহলে অক্সিজেন হচ্ছে 8 আর সালফেট হচ্ছে 8টা, অর্থাৎ 3 × 5 = 15 আর 16। 15 আর 16 8 ও এখানে 10। তাহলে আমরা সালফেটও মিলে যাচ্ছে, অর্থাৎ সালফেট 3 × 5 = 15 আর 16, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 8। এই যে 8টা আর 10টা, এখানে হচ্ছে 15টা আর একটা 16টা, অর্থাৎ এখানে সালফেট এবং 10 অণু ফেরাস সালফেট, 8 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাসায়নিক বিক্রিয়া করে 5 অণু ফেরিক সালফেট, 1 অণু পটাশিয়াম সালফেট, 2 অণু ম্যাঙ্গানাস সালফেট। এই ম্যাঙ্গানাস সালফেট যখন উৎপন্ন হইল, তখনই তার বাদামি বর্ণ তাড়াতাড়ি বিবর্ণ হওয়ার জন্য সহযোগিতা করলো। এটা যখন প্রভাবক আমরা পড়ব, সেটা তোমরা এর আগে জেনেছো, এটা অটো প্রভাবক হিসাবে কাজ করে। এই তো গেল অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ফেরাস সালফেট যোগ করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যাবে। এই বিক্রিয়াটাতে আয়রনের এস্টিমেশন, অর্থাৎ আয়রনের শনাক্তকরণ, আয়রনের পরিমাণ নির্ণয় করা হয়। এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।